দুর্দান্ত ফিচার্স নিয়ে মার্কেটে এসে গেল ওপোর নতুন ফোন ওপো ফাইন্ড X9 মোবাইল ফোন। দারুণ অসাধারণ ফিচার্স। মোবাইলটার ডিটেলস আপনারা এই ভিডিও জেনে নিন। এই ফোনে যে আসল বোমব্লাস্টিক জিনিসটা আছে না, সেটা শুনলে মাথা ঘুরে যাবে। দেখুন, প্রথম যখন আমার বাড়িতে এই ফোনটা আসলো, ফোনটা হাতে তুলেই মনে হয়েছিল যে ওপোর ফাইন্ড এক্স সিরিজের ফোন আবার একটা ফোন। মানে আজকাল সবাই তো বলে ফ্ল্যাগশিপ ফোন, একটা এআই স্ট্যাম্প দরকার, একটা ভালো ক্যামেরা কোম্পানির সাথে টাই আপ দরকার, তারপর কোম্পানি বলবে আমার ফোনে এই ফিচার আছে, এই ভালো আছে, ব্যাস ভালো প্রিমিয়াম ফোন হয়ে গেল। তবে হ্যাঁ, তারপর ফাইন্ড X9 ফোনটা যখন হাতে তুললাম না, তখন মনে হলো হ্যাঁ সত্যি প্রিমিয়াম ফোনটা মনে হচ্ছে। কিন্তু আসল খেলা শুরু হয়েছিল সেটিংস করার পর, ক্যামেরা চালু করার পর, রোজকারি ভিডিও শুট করা, ট্রাভেলিং, ঘরের বিছানায় শুয়ে শুয়ে ইউটিউব ভিডিও দেখা, এইসব নর্মাল কাজকর্মের মাঝেই যখনই সুযোগ পেলাম তখনই ফোনটা টেস্ট করলাম এবং আলটিমেটলি কি বুঝলাম আজকের ভিডিওতে সেটাই বলবো। ফার্স্টে ডিজাইন নিয়ে বলি। এই ফোনটা ওপোর ফ্ল্যাগশিপ ফোন, আমরা সবাই জানি, কিন্তু এই ডিজাইন নিয়ে ওপো খুব বেশি চেঁচামেচি করেনি, দেখনদারি কিছু করেনি। কিন্তু যে কোনো স্পটলাইটে আপনি এটা ফেলুন, প্রিমিয়ামই মনে হবে। এটা স্পেস ব্ল্যাক কালার, আবার ম্যাট ফিনিশের মধ্যে একটা জেন্টলম্যান ভাইব আছে। কিন্তু এর বাইরেও একটা টাইটানিয়াম গ্রে বলে কালার আছে, সেটা মনে হয় যেন ফিজিক্সের ল্যাব থেকে বেরিয়ে এসছে একটা ধাতুর তৈরি ব্লক। কিন্তু হাতে ধরে যেটা বুঝলাম, এই যে দেখুন, ওজনটা একদম ভালোভাবে ব্যালেন্স করা, বডিটা পাতলা, তার ফলে হাতে ধরতেও সুবিধা হচ্ছে। ফোনের থিকনেস 7.9 মিলিমিটার, ওজন মাত্র 192 গ্রাম, ম্যাট ফিনিশ, যার ফলে এটা কিন্তু অন্যান্য গ্লাস বডি ফোনের মতো স্লিপারি নয়। সাইডে দেখলাম এই স্ন্যাপ কি, মনে হলো যে আবার একটা বাটন, কিন্তু এই বাটনটা হাজার রকম ভাবে কাস্টমাইজ করা যায়, সেট করা যায়, যার ফলে এটা সত্যি কাজে লাগছে। মানে দেখুন না, আমি নিজে এটাতে টর্চ আর সাউন্ড প্রোফাইলের শর্টকাট সেট করেছি, দুটোই কাজে লাগছে। কেউ হয়তো ক্যামেরার বাটন হিসেবে এটাকে সেট করবে, আবার এটাতে ডাবল ক্লিক করলে সরাসরি মাইন্ড স্পেস বলে একটা জিনিস খুলে যাচ্ছে, সেটা কি পরে বলছি। মোদ্দা কথা, এই স্ন্যাপ কি ক্যামেরার জন্য স্ন্যাপ কি ঠিকই, কিন্তু এই জিনিসটা আমি অন্তত দিনে 20 বার অন্যান্য কাজে ব্যবহার করি। এবার যেহেতু ফ্ল্যাগশিপ 7 সব রকম আইপি রেটিং আছে, 66, 68, 69, এবং তার জন্য আমি এটা সাহস করে জলে ধুয়েছি এরকম নয়। আসলে কি জানেন তো, অনেক রকম আইপি রেটিং থাকলে এটা মনের শান্তি হয়, মনে হয় মাথায় হেলমেট পরে আছে। কিন্তু ফোনটা যেই উল্টে দেখলাম, সবকিছু পাল্টে গেল। মানে ডিসপ্লেটার কথা বলছি, 1.15 মিলিমিটার না, ডিসপ্লের সাইজ না, ডিসপ্লের চারদিকে যে বেজেল নেই, আছে বলাটা ঠিক হবে না, বেজেল নেই, একদম সিমেট্রিক, সব দিকে বেজেল প্রায় দেখা যাচ্ছে না। ফোনটা দেখতেই সিমেট্রিক লাগছে, একটা বইয়ের পাতার মতো একটা ফ্রেম। এই জিনিসটা সত্যি একটা আলাদা অনুভূতি দিয়েছে। এছাড়া ফোনটার সাইজটাও না একদম মোটামুটি পারফেক্ট বলা যায়, খুব বড় না আবার খুব ছোটও না। 6.59 ইঞ্চি এই ডিসপ্লেটার সাইজ। এমনিতে কাগজে কলমে শুনলে মনে হয় 3600 নিটস পিক ব্রাইটনেস, ওসব তো লেখা থাকেই, শুনলে এগুলো তো হাইপ মনে হয়। কিন্তু আমি যখন এগুলো সত্যি রোদে গিয়ে ব্যবহার করলাম বাইরে, মনে হলো যে হ্যাঁ ব্রাইট ডিসপ্লে। রাস্তায় হাঁটতে হাঁটতে ম্যাপ দেখেছি, বাসের জন্য ওয়েট করতে করতে কোনো সিরিজ বা ইউটিউবের কিছু একটা ভিডিও দেখেছি, কোনো রকম অসুবিধা হয়নি। আবার ঠিক এর ফ্লিপ সাইড, অর্থাৎ একদম যখন ঘর অন্ধকার করে রাত্রিবেলা হয়তো কোনো কারণে ফোন দেখছি, চোখে কোনো রকম স্ট্রেস পড়ছে না, ফ্লিকারের যে একটা বিরক্তিকর ব্যাপার থাকে সেটা হচ্ছে না, কারণ এখানে রয়েছে 3840 হার্টজ PWM ডিমিং, একদম ফ্ল্যাট ডিসপ্লে, তার উপর 3D আলট্রাসোনিক একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, সুন্দর কাজ করছে। আর ডিসপ্লের স্পেসিফিকেশনসে যেসব জিনিস থাকে আর কি, এটা ফ্ল্যাগশিপ ফোনে যা কিছু থাকা উচিত। ডলবি ভিশন, HDR10+, HDR ভিভিড সার্টিফিকেট, 120 হার্টজের রিফ্রেশ রেট, 10 বিট কালার, 100% DCI-P3 কালার গ্যামেট, মানে সব কিছু রয়েছে। আর যারা আমাদের টেকসাইগাই চ্যানেল নিয়মিত ফলো করেন, সেই সব টেক গিকরা তো অলরেডি বুঝে গেছেন যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে মানে এটা একটা অ্যামোলেড ডিসপ্লে। কি আমাদের এখন ফলো করেন না? তাহলে এইসব আপডেট পাবেন কোথা থেকে? আমাদের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লাগলো, আমি তো প্রায় ট্রাভেল করি, গাড়িতে যখন ফোন দেখি না, এটা মোশন সিকনেস হয়, ফোনের দিকে তাকিয়ে থাকলে কেমন একটা যেন অসুবিধা লাগে। এখানে এই ফোনে ভেহিকেল মোশন সিকনেস অ্যালার্ট রয়েছে, মানে কোনো গাড়ির মধ্যে থাকলে যে মোশন সিকনেসটা হয় সেটাকে রিডিউস করে দেবে। তার জন্য সেটিংসে যেতে হবে, অ্যাক্সেসিবিলিটির যে অপশনটা আছে সেখানে যাবেন, মোশন কিউজ বলে একটা অপশন আছে, সেটাকে শুধু এনেবল করে দেবেন, ব্যাস। এরপর যে কথাটা বলা উচিত সেই কথাটা আমি এখন বলছি না, মানে ক্যামেরার কথা বলছি। হ্যাসেলব্লাডের ক্যামেরা আর ওপোর ফাইন্ড এক্স সিরিজের ক্যামেরা মানে সেরা হয়। কিন্তু তার আগে বলি যে এই ফোনে প্রসেসর কি আছে। ফ্ল্যাগশিপ ফোন, ফ্ল্যাগশিপ প্রসেসর, মিডিয়াটেক ডায়মেনসিটি 9500। মিডিয়াটেক এখনো স্ন্যাপড্রাগনের মতো অতটা পাবলিক অ্যাটেনশন পায় না ঠিকই, কিন্তু কাজের দিক দিয়ে, মানে কাজের দিক দিয়ে খুবই শক্তিশালী হয়ে উঠেছে। আমরা এই ফোনে 90 FPS এ BGMI খেলেছি, লাইটরুমে র এডিট করেছি, এমনকি 4K 120 FPS এ টানা ভিডিও শুট করেছি। এবং এটা করলে ফোন গরম হবে, যে কোনো ফোন পৃথিবীতে গরম হবে। আপনারাও জানেন এই ফোনটা গরম হয়েছে কিন্তু ওভারহিট করেনি। কিন্তু সব থেকে বড় কথা, পারফরমেন্স স্টেবল থেকেছে, ফ্রেম ড্রপ করেনি। এর মধ্যে ওপো ট্রিনিটি ইঞ্জিন ইউজ করেছে, সেটা আসলেই ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশনগুলোকে না একদম স্মার্টলি হ্যান্ডেল করে। একসাথে হোয়াটসঅ্যাপ, ক্রোম, ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে হাজার রকম অ্যাপ্লিকেশন চালানোর পরও ফোনে কিন্তু কোনো রকম ল্যাগ পায়নি। কিন্তু ভেপার কুলিং নিয়ে সবাই বড় বড় দাবি করে, সত্যি কি কাজ করে? যেমন
ওপোই বলেছে এখানে 32,052 মিলিমিটার স্কোয়ার ভিসি চেম্বার আছে নাকি, কিন্তু যা রটে তার কিছুটা তো ঘটে। 4K ডলবি ভিশনে প্রায় 12 মিনিটের মতো শুট করেছিলাম। ফোন সামান্য উষ্ণ হয়েছে কিন্তু ক্যামেরা বন্ধ হয়ে যায়নি। কন্টিনিউ গেম প্লে করেছি 45 মিনিটের মতো, তারপরও পারফরমেন্স ড্রপ করেনি। এটা কিন্তু সেই ফ্ল্যাগশিপ ফোনেও পাওয়া যায় না। সেই সব ফোনে তো অনেক সময় টেম্পারেচার টু হাই বলে লেখা চলে আসে। কিন্তু এরপর না, সেটা এখনো বলবো না, বলবো ব্যাটারির কথা। এই ফোনে 7025 mAh ব্যাটারি রয়েছে, তার সাথে রয়েছে একটা 80 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের মধ্যে। 30 মিনিট চার্জ দিতেই 65% চার্জ হয়ে গেছিল। এবার ওয়্যারলেস চার্জারের যদি কথা বলেন, ওয়্যারলেস চার্জার আমরা খুব এটা তো ইউজ করি না, কারণ সময় লাগে অনেক। কিন্তু এখানে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হয়েছে, যথেষ্ট দ্রুত, তাই ওয়্যারলেস চার্জার ব্যবহার করতে সুবিধা হয়। আপনার সুবিধাজনক কাজ করেছি। এছাড়া সারাদিন হোয়াটসঅ্যাপ, ইনস্টা, ক্রোম চালিয়েছি। ক্যামেরা প্রায় 40 মিনিটের মতো ইউজ করেছি। বিজিএমআই 45 মিনিট, ইউটিউব 1.5 ঘন্টা, ফ্রি অন টাইম 6 ঘন্টার উপরে কাটিয়েছি। তারপরও দিনের শেষে এতে ব্যাটারি 30% বেঁচে ছিল। ক্যান ইউ বিলিভ দিস? আসলে তার কারণ এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি আছে, সেটা কিন্তু 3rd জেনারেশন। আচ্ছা, এখানে একটা কথা বলে নি, ওপো কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পিছনে প্রচুর খরচ করে, আর তাদের ফোনে সবসময় প্রতি বছরই আমরা দেখি নতুন নতুন জিনিস আসে। এই যে এখন অব্দি ভিডিও দেখলেন, তার মধ্যে কতগুলো জিনিস দেখুন ওপো নতুন ইন্ট্রোডিউস করেছে অথবা ইমপ্রুভ করেছে। আরো দেখুন না, ওপোর যে এআই লিঙ্ক বুস্ট টেকনোলজিটা আছে, হ্যাঁ মানছি ওটা কোনো ম্যাজিক নয়, কিন্তু ভালো। লিফটে ঢোকার সময় বেশিরভাগ ফোন নেটওয়ার্ক চলে যায়, কিন্তু এই ফাইন্ড X9 এ সেটা অনেক কম। আমরা বেসমেন্টে, ব্যস্ত রাস্তায় সব জায়গায় টেস্ট করেছি। কিছু জায়গায় সত্যি ভালো সিগন্যাল ধরে রাখে, কোনো অলৌকিক কিছু করে না যদিও, কিন্তু স্টেবিলিটি মোটামুটি 15 থেকে 20% তো ভালো হয়ে যায়। এবার আসল কথায় আসি, ক্যামেরা এক্সপিরিয়েন্স। এই জিনিসটাই ওপো ফাইন্ড X9 এর আসল শক্তি। কিন্তু এটা কোনো হাইপ নয়, এটা সত্যিই কাজের জিনিস। কারণ যে ছবি উঠছে সেগুলো ওভার স্যাচুরেটেড নয়, আর্টিফিশিয়াল নয়, যেটা চোখে পড়ে। স্কিন টোন একদম ন্যাচারাল, অতিরিক্ত ব্রাইট, মেকআপ লাগানো আছে এরকম একটা ফিলিং একেবারেই না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় অতিরিক্ত হলুদ করে দেয়, কমলা টাইপের একটা টিন্ট চলে আসে, এখানে কিন্তু সেটা নেই। ওপোর LUMO টেকনোলজি সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স দিয়েছে। মনে হবে চোখে যেটা দেখছি ক্যামেরা সেটাই তুলছে। এই যে লুমো ইমেজ ইঞ্জিন বললাম না, এটা কিন্তু কোনো ফিল্টার নয় আসলে, বা শুধু যদি ভেবে নেন একটা সফটওয়্যার, তাও নয়। এটা হার্ডওয়্যার, তার সাথে অপটিক্স, তার সাথে কালার সায়েন্স, তার সাথে সেন্সর ফিউশন, সবকিছু মিলে একটাই প্ল্যাটফর্ম, বড় প্ল্যাটফর্ম। তার সাথে সাথে মাল্টি মডেল সেন্সিংও রয়েছে। মানে ধরুন ঘরের মধ্যে আর্টিফিশিয়াল যে লাইট, মুখে ওয়ার্ম লাইট পড়ছে, সেই রকম জায়গায় কালার কিন্তু একদম পারফেক্ট রেখেছে। আউটপুটে শুধু ফেস নয়, ব্যাকগ্রাউন্ডও একদম ঠিকঠাক রেখেছে। এখানে আছে ট্রু কালার ক্যামেরা। ওহো, বাই দ্য ওয়ে বলে রাখি, মেন সেন্সর কিন্তু 50 মেগাপিক্সেল, টেলিফটো লেন্স আছে সেটা 50 মেগাপিক্সেলের, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে সেটাও 50 মেগাপিক্সেল। এই কথাটা বললাম কারণ আলট্রা ওয়াইড থেকে টেলিফটো অবধি পুরো ব্যাপারটা না একটা ইউনিফর্ম জিনিস। 15, 23, 70, 135 mm এই 4টে যে ফোকাল লেন্থ আছে, আজকাল অনেক ফোনেই দেয়, কিন্তু 4টে ফোকাল লেন্থেই এই ফোন একেবারে একই কালার রেখেছে। এই জিনিসটা কিন্তু বিরল। অনেক ফোনে আমি দেখেছি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে তোলা ছবি আর টেলিফটোতে তোলা ছবি কন্ট্রাস্ট পুরো আলাদা দেখায়। এই ফোনের ছবিগুলোতে সেটা হয়নি, আপনারা নিজেই দেখলে বুঝবেন। এছাড়া কম্পিউটেশনাল বোকে ইঞ্জিন রয়েছে এখানে। পোর্ট্রেট মোড গুলোতে মানে একটা DSLR টাইপের ফিলিং দিচ্ছিল, কিন্তু তার মানে এটা না ব্যাকগ্রাউন্ড একেবারে ঝাপসা করে ঘোলা করে দিয়েছে, ওভার ব্লার বা ওভার প্রসেসড লাগছে। দেখবেন পোর্ট্রেট ছবিতে চুলের চারপাশে অনেক সময় কাট আউট লাইন দেখা যায়, এখানে দেখা যাচ্ছে না। এটা কিন্তু আসলে ক্যামেরার ক্ষেত্রে একটা হিউজ ইমপ্রুভমেন্ট। এছাড়াও ওপো এখানে হাইপারটোন ইমেজ ইঞ্জিন ইউজ করেছে। ছায়া আর আলো দুটোর ডিটেলসই একদম সুন্দরভাবে ধরে রেখেছে। হাই কন্ট্রাস্ট যে সিনগুলো আছে সেখানে সামনের যে মুখের ছবি সেটাকে উজ্জ্বল না করে অথবা একেবারে কালো না করে দিয়ে একটা ব্যালেন্স ধরে রেখেছে। কি ইঞ্জিন কম পড়ছে? এর বাইরে আরো একটা ইঞ্জিন আছে, লাইটনিং স্ন্যাপ ইঞ্জিন, মানে দ্রুত মুভিং কোনো অবজেক্ট আছে সেটা যাতে ব্লার না হয়ে যায়। পাখির ছবি, বাচ্চাদের দৌড়াদৌড়ি, এইসব ছবিও কিন্তু শার্প এসছে। এর বাইরে রয়েছে RGB 3D ফোটন ম্যাট্রিক্স প্লাস 16-বিট পাইপলাইন। HDR সিচুয়েশনে যেখানে অন্য ফোন হাইলাইট পুড়িয়ে দেয়, ওপো ফাইন্ড X9 সেটা ধরে রাখতে পারে, বিশেষ করে সানসেটের সময় বা সিটি লাইটে। আর 4K মোশন ফটো বলে যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু ইনস্টাগ্রাম রিলসের জন্য দারুণ। আবার এখানে যে 4K 120 FPS এর ডলবি ভিশন দিয়েছে সেটা কিন্তু শুধু শুধু গিমিক নয়, ভিডিওর কোয়ালিটি সত্যি শার্প, স্টেবিলাইজেশনও যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, আলট্রা ওয়াইডে ওই কর্নার গুলোতে ডিটেলস একটু কম তো থাকেই, নাইট জুমও খুব বেশি স্মুথ না, পোর্ট্রেট মোডে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড একটু সফট হয়ে যায়। তবে এআই তো আছে, এআই এইসব ব্যাপারগুলো সুন্দর করে ম্যানেজ করে নেয়। এবার এই ফোনের ফ্রন্টে যে ক্যামেরা রয়েছে সেটা কিন্তু 50 নয় 32 মেগাপিক্সেল, রং একদম ন্যাচারাল আসে, স্কিন স্মুথ করে দেয় না। এছাড়া 4K 60 FPS এ ডলবি ভিশন রেকর্ডিং এর মতো একটা রেয়ার ফিচার দিয়েছে এই ফোনে। ভিডিও কলে ফেস এক্সপোজার দুর্ধর্ষ আসছে। আচ্ছা, এবার আসে এই ফোনের আসল বোমব্লাস্টিক জিনিস। ওপো ফাইন্ড X9 ফোনে রয়েছে ColorOS 16। ইয়েস, ColorOS 16 হলো এই ফোনের হিরোইন। মানে ফোনে হার্ডওয়্যার ভালো হলেই হলো না তো, সফটওয়্যারও তো ভালো থাকতে হবে, না হলে তো সব বরবাদ। দেখুন এই ফোনে সিমলেস অ্যানিমেশন রয়েছে। ColorOS 16 এর জন্য মাল্টিপল অ্যানিমেশন প্যারালালি রেন্ডার হয়। অ্যাপ ড্রয়ার, হোম, উইজেটস এর ট্রানজিশন সবকিছু একদম স্মুথ। স্ক্রলিং মনে হচ্ছে যেন হাওয়ায় ভেসে যাচ্ছে। এখানে একটা নতুন লুমিনাস রেন্ডারিং ইঞ্জিন দেওয়া হয়েছে। মাইক্রোজিটার, ল্যাগ সেগুলো কিন্তু এটা একেবারে জিরো করে দিয়েছে। এছাড়া ফ্লাক্স হোম স্ক্রিন আছে, মানে অ্যাডাপটিভ ফোল্ডার আর অ্যাডাপটিভ আইকন।
ফোল্ডারকে বড় করে একদম উইজেটস এর মতো রাখা যায়। অ্যাপ আইকন গুলো কন্টেন্ট অনুযায়ী একেবারে ডাইনামিক্যালি রিসাইজ হয়ে যায়। কিন্তু ColorOS এর সব থেকে ফানি ফিচার কি জানেন? অ্যাকুয়া ডাইনামিক্স, ওই আইফোনের ডাইনামিক আইল্যান্ডের মতো জিনিসটা আর কি। কিন্তু এর অ্যানিমেশন আর ইন্টারাকশন আরো বেশি স্মুথ। এখানে মিউজিক হোক বা গুগলের স্পোর্টস এর লাইভ স্কোর হোক, স্টপ ওয়াচ হোক বা রেকর্ডিং হোক, সবকিছু এখানে দেখা যাচ্ছে। সোয়াইপ করলে একাধিক অনগোয়িং প্রসেস ট্যাগ করে দেখাচ্ছে। তার বাইরে শুরুতে বলেছিলাম না একটা বাটন এআই মাইন্ড স্পেস খুলে যায়, সেটা টিপলে এটা কোনো ফিচার নয়, এটা একেবারে পার্সোনাল হাব একটা। 3 আঙুল দিয়ে সোয়াইপ আপ করলেও মানে ওই জেস্টার দিয়েও এটা খোলা যায়। এখানে নোটস, আর্টিকেল, স্ক্রিনশট, সেভ করে রাখা বিভিন্ন পেজ, শিডিউল, রিমাইন্ডার সব কিছু আছে। মানে মনে হবে এটা পুরো ফোনের মাথা, মানে একটা আলাদা মাথা যার মধ্যে সব স্টোর করে রাখা আছে। ফোনটাই মাথার ভিতর ঢুকে পড়েছে কখনো মনে হতে পারে। কিন্তু আমার মতে কি জানেন, ভবিষ্যতে ColorOS এর সব থেকে বড় ইউএসপি হবে জেমিনাই ইন্টিগ্রেশন। জেমিনাই এখানে এআই মাইন্ড স্পেসের একটা অংশ হয়ে কাজ করে। ট্যুর প্ল্যান করবেন, ভিসার যে রিকোয়ারমেন্টস আছে বা কোনো আর্টিকেল সেভ করে রাখার দরকার, সবকিছু একসাথে এটা না রিকালেক্ট করে রেখে দেয়। গুগলের ইকোসিস্টেমের সাথে এই ধরনের ইন্টিগ্রেশন অন্য কোনো চাইনিজ ফোন ব্র্যান্ড কিন্তু দেয় না। আর এআই টুলস এর কথা কি বলবো, রিয়েল টাইম ট্রান্সক্রিপশন, স্পিকার আইডেন্টিফিকেশন, এর বাইরেও রয়েছে এআই রাইটার, যে সোশ্যাল মিডিয়া ক্যাপশন লিখে দেয়, ইমেল লিখতে হলে সেটা ড্রাফট তৈরি করে দেয়, রিপোর্ট বানিয়ে দেয়, সবকিছু লিখে দেয় এবং তার কোয়ালিটি অবাক করে দেওয়ার মতো ভালো। আর ছবি ন্যাচারাল ভাবে রিটাচ করার জন্য তো রয়েছে এআই রিলাইট। তবে ColorOS কিন্তু আরো একটা জায়গায় দারুণ, ম্যাক আর উইন্ডোজ এর ইন্টিগ্রেশনের জন্য। পিসিতে টাচ করে যে কোনো কিছু শেয়ার করা যায়, পিসিকে রিমোটলি মানে অন্য জায়গা থেকে কন্ট্রোল করা যায়, পিসির সাথে কানেক্ট করার জন্য এখানে O+ বলে জিনিসটা রয়েছে এবং ম্যাক তার সাথে কানেক্টিভিটি কোনো কেবল ছাড়া, মানে টিম কুকের কপালে ভাঁজ পড়ে গেছে। তবে ভাববেন না তার জন্য সেফটি সিকিউরিটিতে কিছু কম্প্রোমাইজ হচ্ছে। এখানে ওপো লক আছে, প্লাস প্রাইভেট কম্পিউটিং ক্লাউডও আছে। অ্যান্টি থেফট প্রোটেকশন তো দিচ্ছেই, তাছাড়া সিকিউর ভাবে ক্লাউডের একটা হার্ডওয়্যার লেভেলের এনক্রিপশনও দিয়ে দিচ্ছে। এটা সত্যি ফোনের নিরাপত্তার জন্য কিন্তু বেশ ভালো। আমার মতে যারা একটা ফোনে খুব ন্যাচারাল ক্যামেরা চান, যারা HDR এবং লো লাইটে ব্যালেন্সড আউটপুট চান, যারা 2 দিনের ব্যাটারি ব্যাকআপ চান, যারা ফ্ল্যাট ডিসপ্লে চান এবং যারা আমাদের মতো ভিডিও অনেক বেশি শুট করেন, আর ভিডিও শুট করতে গেলে তো আউটডোরে যেতেই হবে, তার জন্য যারা IP69 এর রেটিং পর্যন্ত চাইছে, তাদের জন্য কিন্তু Oppo Find X9 একদম পারফেক্ট ফোন। এই ফোনটার সাথে সাথে Oppo Find X9 Pro রিলিজ করেছে, কিন্তু তার দাম তো আরো বেশি হবে। এই ফোনটার দাম এক্স্যাক্টলি কত আমি এখনো জানি না, ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। তবে যাই হোক না কেন, প্রো ভেরিয়েন্টের থেকে তো কম হবে। আমার মতে সব মিলিয়ে এই ফোনটা কিন্তু বেশ ভ্যালু ফর মানি হতে পারে সেখানে। এটা কোনো ফ্ল্যাশি ফোন নয়, এটা শান্ত, ভদ্র, একদম রিয়েল ওয়ার্ল্ড ফোকাসড একটা ফোন। এটা সেই ফোন যে ফোনে তোলা ছবি দেখে কোনোদিন মনে হবে না যে ছবিগুলো কোনো ফোন দিয়ে তোলা, বরঞ্চ লোকে ভাববে আচ্ছা এতটা ন্যাচারাল ছিল। আপনার কেমন লাগছে Oppo Find X9 ফোনটা কমেন্টে লিখে জানাবেন। উপর কোন ইনোভেশন আপনার সব থেকে ভালো লেগেছে আজ পর্যন্ত সেটাও জানাতে পারে। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন আমাদের উৎসাহ দেওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।